একটি গ্রামে হরি সিং নামের কৃষক নিজের স্ত্রীর সাথে থাকত। হরি সিংয়ের গ্রামে নীল গরু আর জঙ্গলি হাতি ছিল, যারা ফসল নষ্ট করে দিত। তাই হরি সিংকে ফসল রক্ষা করার জন্য খেতেই শুতে হতো রাতে। রাধা তো ঘরে বসে টিভি দেখছে, আর আমি এখানে একা একা শুয়ে বোর হচ্ছি। কাল বাজার থেকে একটা রেডিও কিনে নিয়ে আসব। পরের দিন হরি সিং ছপ্পন সিংয়ের দোকানে গেল আর একটা সেকেন্ড হ্যান্ড রেডিও কিনে নিয়ে এলো। সেদিন রাতেও খেতে রেডিও নিয়ে গেল। আহা, আজকে তো অমিতাভ বচ্চনের গান শুনতে পারবো। যখনই হরি সিং রেডিও অন করলো, তার থেকে ভয়ঙ্কর আওয়াজ আসা শুরু হয়ে গেল। আরে আরে, এ কি হচ্ছে? এত ভয়ের আওয়াজ কোথা থেকে আসছে? এই রেডিওটা থেকে আসছে না তো? আবার মনে হয় রেডিওতে কোনো ভূতের প্রোগ্রাম হচ্ছে। কিছুক্ষণ পরেই চালাবো, তখন হয়তো গান শুনতে পারবো। হরি সিং যখন 1 ঘন্টা পরে দ্বিতীয়বার রেডিও খুলল, তখন তার থেকে আবার কোনো মেয়ের চিৎকার আর আর্তনাদ শোনা যেতে লাগলো। নিঝুম রাতে ও ক্ষেতের মধ্যে একেবারে একা ছিল। রেডিও থেকে আসা আওয়াজ শুনে সে ভয়ে কাঁপতে লাগলো। কালই এই রেডিও আমি ফেরত দিয়ে আসবো। এর মধ্যে নিশ্চয়ই কোনো ভৌতিক সিডি লাগানো আছে। হরি সিং দ্বিতীয় দিন যখন ছপ্পন সিংয়ের দোকানে রেডিও ফেরত দিতে গেল, আরে ভাই, এ কেমন রেডিও দিলে তুমি? এর মধ্যে থেকে ভয়ানক সব আওয়াজ আসছে, যেন কোনো মেয়ে চিৎকার করছে। দোকানদার রেডিও অন করে দেখে রেডিও একদম ঠিক চলছিল। ওর মধ্যে ক্রিকেট কমেন্ট্রি চলছিল। রেডিও তো একদম ঠিক আছে, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের কমেন্ট্রি চলছে। তুমি নিশ্চয়ই কোনো ভয়ের স্বপ্ন দেখেছো। আমি এ রেডিও ফেরত নেব না কোনো মতে। দোকানদার রেডিও ফেরত নিল না। হরি সিংকে রেডিও নিজের বাড়িতে নিয়ে যেতে হলো। হরি সিংয়ের রেডিও দিনের বেলা তো চলতো, কিন্তু রাতের বেলা ওর মধ্যে থেকে ভয়ানক আওয়াজ আসতো। বাধ্য হয়ে হরি সিং রেডিও খেতে নিয়ে যাওয়া বন্ধ করে দিল। ও রেডিও ঘরের মধ্যেই রেখে যেত। এক রাত যখন হরি সিংয়ের স্ত্রী রাধা শুয়েছিল, তো রেডিও থেকে হঠাৎ করে চিৎকারের আওয়াজ শুরু হলো। রাধা চমকে উঠে পড়ল। কে কে ওখানে? রেডিও তো বন্ধ, তো এই আওয়াজ কোথা থেকে আসছে? রাধা রেডিওর ব্যাটারি বের করে দিল, কিন্তু রেডিও থেকে আওয়াজ আসা বন্ধ হলো না। আমি লাঠি মেরে এটা ভেঙে দেব। রাধা লাঠি আনতে যায়, আর অমনি রেডিওর অ্যান্টেনা লম্বা হয়ে দড়ির মতো হয়ে যায়, আর রাধার গলা পেঁচিয়ে ধরে। সকালে যখন হরি সিং বাড়ি আসে, দরজা নক করতে থাকে, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর আসে না। রাধা, দরজা খোলো। রাধা, তুমি কি এখনো ঘুমোচ্ছ? হরি সিংয়ের দরজার সামনে গ্রামের লোকেরা ভিড় করতে থাকে। কি হয়েছে হরি ভাই? বৌদি রাগ করেছে নাকি, তাই দরজা খুলছে না? রাগ তো করেনি, কি জানি কি হয়েছে। আমাকে একটু দরজাটা ভাঙতে সাহায্য করবে? হরি সিং দরজা ভেঙে ভেতরে ঢোকে আর দেখতে পায় রাধা মাটিতে পড়ে আছে। তার ঘাড়ে ক্ষত চিহ্ন দেখতে পায়। কি হয়েছে রাধা? কেউ কি দড়ি দিয়ে তোমার গলা চেপে ধরেছিল? রেডিওতে কোনো ডাইনি আছে, ও আমার গলা চেপে ধরে। অনেক কষ্টে আমি প্রাণ বাঁচিয়েছি। হরি সিং রেডিওটা মাটি থেকে তুলে আছাড় মেরে দিল, কিন্তু রেডিও ভাঙে না। হে ভগবান, আমি এই রেডিও নিয়ে কি করি? হরি সিং রেডিও নিয়ে চলে যায় আর নদীতে ফেলে আসে। চলো, ঝামেলা শেষ। কিন্তু ঝামেলা শেষ হলো না। হরি সিং খেতে শুয়েছিল, আর রাত 2টোর সময় হঠাৎ তার ঘুম ভেঙে গেল। ও দেখল যে রেডিওটা খাটের ওপরেই আছে, আর তার থেকে কোনো মেয়ের কান্নার আওয়াজ আসছিল। আমি তোমাকে ভালোবাসি রাহুল, একবার আমার সাথে কথা তো বলো। হরি সিং সঙ্গে সঙ্গে রেডিও নিয়ে ছপ্পন সিংয়ের বাড়িতে যায়। ছপ্পন সিং, দরজা খোলো, আমি হরি সিং। কি হয়েছে হরি, এত রাত্রে? আগে এটা বলে, রেডিওটা তুমি কোথায় পেয়েছিলে? এটা তো আমি গুল্লু কাবাডির কাছ থেকে কিনেছিলাম। হরি সিং গুল্লুদের বাড়িতে যায়। গুল্লুকে জিজ্ঞাসা করে যে এই রেডিওটি ওকে কে বিক্রি করেছিল। এই রেডিওটা? হ্যাঁ, মনে পড়েছে। এটা তো শহরের একটা মহিলা আমাকে বিক্রি করেছিল। আমাকে ওই মহিলার বাড়িতে নিয়ে চলো। হরি সিং গুল্লুর সাথে শহরের একটি বাড়িতে পৌঁছায়। এই রেডিও তো আমাকে বাঁচা মুশকিল করে দিয়েছে। আসলে কি ব্যাপার বলুন তো? কার আওয়াজ আসে এর মধ্যে থেকে? অবশেষে এই রেডিও ফিরেই এলো। 5 বছর আগের কথা। আমার বাড়িতে একটা মেয়ে ভাড়াতে থাকতো।
ও অদ্ভুত ধরনের মেয়ে ছিল। সারা দিন শুধু বই পড়তে থাকতো আর রেডিও শুনতে থাকতো, আর রেডিও শুনতে শুনতে একটা রেডিও জকিকেও ভালোবাসতে শুরু করে। রেডিও জকি ওরাই হয় না যারা রেডিওতে কথা বলে? হ্যাঁ, একদিন রেডিওতে ওই রেডিও জকির ফোন করার প্রোগ্রাম চলছিল। ওই প্রোগ্রামে ফোন করলো। যখন ও নিজের মনের কথা বলল, রেডিও জকি ফোন কেটে দিল। মেয়েটার মন ভেঙে গেল আর ও ফ্যানে দড়ি দিয়ে আত্মহত্যা করে নিল। তখন থেকেই ওর আত্মা এই রেডিওতে ঢুকে গেছে। ওরই কান্নাকাটির আওয়াজ আসে এই রেডিও থেকে। ভালো হবে আপনি রেডিওটা ওই ঘরেই রেখে দিন যেখানে ওই মেয়েটি থাকতো। এখন যদি আবার এই রেডিও বাইরে যায় তো জানি না কি হবে। মহিলা রেডিওটা ওই ঘরে রেখে দেয় আর চিরকালের মতো ওই ঘরটা তালা বন্ধ করে দেয়। এই ঘটনাটি হলো 1975 সালের। রঞ্জন শহরে চাকরি করত। ওর মা বাবা নীলমপুর গ্রামে থাকতো। কিছুদিন আগেই প্রিয়া নামের একটি মেয়ের সাথে ওর বিয়ে হয় আর ও শহরে চলে আসে। একদিন মাঝরাতে ও অফিস থেকে পায়ে হেঁটে ফিরছিল। আজ অনেক দেরি হয়ে গেল। যখন প্রিয়া ঘরে চলে আসবে তখন এই মাঝরাত পর্যন্ত পার্টি করাও বন্ধ হয়ে যাবে। একটু দূরেই ওই অন্ধকার রাতে একটা ছায়া দেখতে পায় ও। রঞ্জন আরও জোরে জোরে হাঁটতে থাকে। কিছুটা চলার পরে একটা কালো বেড়াল রাস্তা কেটে দেয়। এই বেড়াল কোথা থেকে এলো? ওই বেড়ালটার চোখ জ্বলতে থাকে আর ও রঞ্জনের পেছন পেছন চলতে থাকে। রঞ্জন যখনই পেছনে ফিরে তাকায়, বেড়াল অদৃশ্য হয়ে যায়। আরে এক্ষুনি তো এখানেই ছিল। কি জানি আজ কি হচ্ছে আমার সাথে। রঞ্জন যেই সামনে ঘুরে তাকায়, বেড়ালটি একটি সুন্দর মেয়ের রূপ ধারণ করে নেয়। রঞ্জন তার সৌন্দর্য দেখতেই থাকে। কে আপনি? এই রকম নিস্তব্ধ রাত্রে এইভাবে একা এখানে কি করছেন? আমার নাম মায়া। আমি এই শহরে নতুন এসেছি। আপনি আমার সাহায্য করুন না প্লিজ। কত সুন্দর মেয়েটা। এত সুন্দর মেয়ে তো আমি আগে কখনো দেখিনি। মায়া নিজের রূপ দিয়ে রঞ্জনের মন জয় করে নেয়। রঞ্জন ওকে বলে, কি সাহায্য চাই আপনার? আমার থাকার জন্য যদি একটা জায়গা পেতাম তো আপনার প্রতি কৃতজ্ঞ থাকতাম। আরে হ্যাঁ, এটাও কি কোনো বলার কথা? এটা তো আমার কর্তব্য। আপনি চলুন, আপনাকে আমি একটা নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছি। ঘাবড়ানোর কোনো দরকার নেই, একদমই না। ধন্যবাদ। আপনার স্ত্রীর তো কোনো অসুবিধা হবে না? না না, আমার তো এখনো বিয়েই হয়নি। মায়াকে রঞ্জন তার বাড়িতে নিয়ে যায়। রঞ্জনের চোখ মায়ার থেকে সরতেই চাইছিল না। ও কথা বলতে শুরু করে। তো আপনি এই শহরে কেন এসেছেন? আমি হরিপুর গ্রামে থাকতাম। আজ থেকে 1 বছর আগে আমি একটা ছেলেকে ভালোবাসতাম যার নাম ছিল রোহন। ও এই শহরেই থাকতো। ও আমাকে বলেছিল যে ও আমাকে বিয়ে করতে আসবেই, কিন্তু ও আসলো না আর আমি অপেক্ষাই করতে থাকলাম। কিছুদিন পরেই আমি জানতে পারলাম যে ও আমাকে ধোঁকা দিচ্ছিল। ও অন্য কাউকে বিয়ে করে নিয়েছিল। আমি সেটা সহ্য করতে পারলাম না আর এই শহরে ওকে খুঁজতে চলে আসি। আমি এটা জেনে খুবই দুঃখ পেলাম। আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। ওরা দুজন বাড়ি পৌঁছায়। রঞ্জন দরজা বন্ধ করে আর মায়াকে দেখতে শুরু করে। ওকে খুব সুন্দর লাগছিল দেখতে। আপনি সত্যিই খুব সুন্দর মায়া। কিন্তু আপনি কত বড় মিথ্যেবাদী রঞ্জন। এটা আপনি কি বলছেন মায়া? আপনি মিথ্যে বলেছেন যে আপনি বিবাহিত নন। এ আপনি কি বলছেন? আপনারা সব পুরুষই একই রকম। রোহন আমাকে ধোঁকা দিয়েছে তো জানেন আমি কি করেছি? আত্মহত্যা। আর আমি ওকে মেরে ফেলেছি। আমি ওই সব পুরুষদের মেরে ফেলবো যারা ধোঁকাবাজি করে। রঞ্জন এটা শুনে ঘাবড়ে যায়। এসব তুমি কি বলছো? বেরো এখান থেকে। মায়া পেছনে দেখে আর ওর সুন্দর চেহারাটা ভয়ঙ্কর রূপ নিয়ে নেয়। ওর চোখ লাল আর দাঁত তীক্ষ্ণ হয়ে যায়, চুল উস্কো খুস্কো হয়ে যায়।
সে খুব রাগে রঞ্জনকে দেখতে থাকে। রঞ্জন ওকে দেখে পালানোর চেষ্টা করে, কিন্তু মায়া নিজের দৃষ্টি দিয়ে দরজার মধ্যে বিদ্যুতের ঝলকানি তৈরি করে দেয়। যেই রঞ্জন দরজা স্পর্শ করে ওর বিদ্যুতের শক লাগে আর ও ছিটকে মাটিতে পড়ে যায়। কোথায় পালাবি তুই আমার থেকে বেঁচে? আমার সৌন্দর্য দেখে আমাকে বাড়িতে এনেছিলি না, এবার আমার ক্ষমতা দেখ। ঘরের পরিবেশ পুরো পাল্টে যায়, চারদিকে অন্ধকার হয়ে যায়। রঞ্জন ভীষণ ভয় পেয়ে যায়। আমাকে ক্ষমা করে দাও, আমি আর এরকম কখনো করব না, আমাকে যেতে দাও। আমি তোদের মতো কাউকে বিশ্বাস করি না, তোকে তো মরতেই হবে। মায়া তার তীক্ষ্ণ দাঁত রঞ্জনের গলায় বসিয়ে দেয়। রঞ্জন ব্যথায় ছটফট করতে থাকে আর রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যায়। পরের দিন মায়া আবার সুন্দর রূপ ধারণ করে অন্য শিকারের খোঁজে বেরিয়ে পড়ে।